সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বলেছিলাম আজকে 3:15 জৈব রসায়নের তৃতীয় লাইভ ক্লাস নিয়ে আমি উপস্থিত হব। তো আমি এখন তোমাদের সামনে আছি। প্রথমেই তোমরা ঝটপট বলে ফেলো যে ঠিকমতো সব কিছু দেখা যাচ্ছে কিনা, বাইরের কোনো সাউন্ড আসছে কিনা, এই বিষয়গুলো আগে আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিব। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে, তোমরা সবাই একটু কমেন্ট সেকশানে গিয়ে আমাকে লেখো যে বোর্ড ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঝাপসা হচ্ছে কিনা, আর হচ্ছে সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, কিংবা বাইরের কোনো সাউন্ড আসছে কিনা। যদি বাইরের সাউন্ড খুব হালকা আসে তাহলে সমস্যা নেই, প্লিজ আমাকে একটু কমেন্টে লেখো। ওকে, সাদিয়া নাফিসা ওয়াচিং। ঠিক আছে নাফিসা, তুমি কমেন্ট করো তাহলে যে সব কিছু ঠিক আছে কিনা। আমি কমেন্টের আশায় রইলাম। কমেন্ট করার পরে আমি আমার আলোচনায় যাব। ওকে, এর মাঝে একটু বলি, গত দুইটি ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম। জৈব রসায়নের ইতিহাস, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এবং নামকরণের আগের দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল সাধারণ পদ্ধতি এবং একটি ছিল উদ্ভূত পদ্ধতি। আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে আইউপ্যাক সিস্টেম। আমরা আইউপ্যাক সিস্টেমের ইন ডিটেলে এখন চলে যাব। আজকের নামকরণ টোটালটি হচ্ছে আইউপ্যাক। আর আমাদের পুরাতন পদ্ধতি নিয়ে আলোচনা নেই। আইউপ্যাক নিয়ে আমার সর্বোচ্চ 3টি ক্লাস লাগবে টোটাল আলোচনাটি কন্টিনিউ করার জন্য। ওকে, স্বপ্নীল মেহরাব বলেছে স্যার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সব কিছু ক্লিয়ার অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নামকরণের প্রথম অংশটি হচ্ছে অ্যালকেন। এখন এই অ্যালকেনের নামকরণ এগুলো তোমরা সবাই কম বেশি জানো, তারপর আমি চেষ্টা করব আজকের লেকচারের মধ্যে নতুন কিছু বিষয় ইন্ট্রোডিউস করার জন্য। অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে বা যে কোনো জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে এই 3টি বিষয় প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে। একটি হচ্ছে উপপদ বা প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে মূল যেই জৈব কাঠামোটি আছে তার বাইরের অংশগুলোই হচ্ছে প্রিফিক্স। অর্থাৎ তোমার যেই যতটি কার্বন দিয়ে কোনো একটি জৈব যৌগের নামকরণ করা হবে তার বাইরে যদি কোনো অংশ থাকে সেটি হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা ডিটেলে যাচ্ছি। শব্দমূল বা স্টেম বলা হয় এটাকে। শব্দমূল মানে হচ্ছে ওই যে যত কার্বন দিয়ে কোনো একটি জৈব যৌগ নাম আমরা করে থাকি সেটি হচ্ছে শব্দমূল। আচ্ছা, আর কি আছে? পরপদ। পরপদ বা সাফিক্স। পরপদে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যেই কার্যকরী মূলকটি আছে সেই কার্যকরী মূলকটির নাম আমরা সংক্ষেপে লিখব। সেটা অ্যালকেন হতে পারে, অ্যালকিন, অ্যাসিড, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এই 3টি কথার উপর ভিত্তি করে আমি প্রথম নামকরণটির দিকে একটু যেতে চাই। দেখো, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিরতিহীনভাবে কার্বন কার্বন দীর্ঘ শিকল নির্ণয় করতে হবে। অর্থাৎ দীর্ঘ শিকলটি এমন হতে হবে যেন সেখানে বিরতিহীনভাবে কার্বন কার্বন অবস্থান করে। বিরতিহীন বলতে কি বোঝানো হচ্ছে? বিরতিহীন মানে হচ্ছে যে একটি কার্বনের সাথে আরেকটি কার্বন এমনভাবে থাকবে যাতে কোনো বিচ্ছিন্নতা না থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে তাকাই, দেখো এখানে এই যে কার্বন, এই কার্বনের সাথে বিরতিহীনভাবে এই কার্বনটি আছে। আবার এই কার্বনের সাথে বাম পাশের কার্বন এবং ডান পাশের কার্বনটি বিরতিহীনভাবে আছে। আবার এই কার্বনটির সাথে নিচে, বায়ে এবং ডানে বিরতিহীনভাবে কার্বন আছে। কিন্তু প্রথম কার্বনের সাথে তৃতীয় কার্বন বিরতিহীন নয়, অথবা প্রথম কার্বনের সাথে এই যে নিচের যে কার্বন সেটি বিরতিহীন নয়। অর্থাৎ আমাকে বিরতিহীনভাবে কার্বন কার্বন চেইনটি লম্বা করতে হবে। লম্বা করতে গিয়ে আমরা যে অংশে গিয়ে এই লম্বাটি শেষ করতে পারবো সেটি হচ্ছে দীর্ঘ শিকল। তাহলে আমরা দেখি এই যৌগটির ক্ষেত্রে আমরা বিরতিহীনভাবে কয় কার্বন পেতে পারি? 1, 2, 3, 4।
এটি একটি অপশন হতে পারে। আবার 1 2 3 4 5 6 7 এটি আরেকটি অপশন হতে পারে। আবার 1 2 3 এখানে দুইটি কার্বন আছে 5, তো এটি আরেকটি অপশন হতে পারে। আবার 1 2 3 4 5 6 এটি আরেকটি অপশন হতে পারে। তার মানে বিরতিহীনভাবে কার্বন কার্বন চেইন বা দীর্ঘ শিকল নির্ণয়ের জন্য আমাকে ওই যৌগটি থেকে যতগুলো কম্বিনেশন পাওয়া সম্ভব প্রত্যেকটি কম্বিনেশন চেক করতে হবে। চেক করার পরে যেই কম্বিনেশনের মধ্যে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটি হচ্ছে বিরতিহীন কার্বন কার্বন বন্ধন। তাহলে আমরা এখানে বিরতিহীনভাবে কার্বন কার্বন বন্ধনের কার্বন সংখ্যা কত হয়, আমি যে উদাহরণটি লিখেছি এখানে বিরতিহীন কার্বন কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 7 কার্বনে আমি দীর্ঘ শিকল এখানে পাচ্ছি। তাহলে আমি এটাকে একটু বক্স করি, এটি হচ্ছে আমার দীর্ঘ শিকল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইটি কি আমরা বলবো শব্দ মূল। এই যে আমি যে বক্সটি করলাম সেটি হচ্ছে শব্দ মূল। বক্সের বাহিরে যে অংশ দুটি আছে আমি এদেরকে গোল করে দেখাই, এই যে গোল করে যেটি দেখালাম সেই দুইটি জিনিস হচ্ছে কি উপপদ বা প্রিফিক্স। ঠিক আছে, আর পরপদ, পরপদের জন্য অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখতে হবে পরপদ হচ্ছে অ্যালকেনের জন্য এন, অর্থাৎ রুট শব্দ। যেমন এখানে 7 কার্বনের জন্য রুট শব্দ হচ্ছে কি হেপ্ট, হেপ্টের সাথে অ্যালকেনের জন্য পরপদ হবে এন। যদি সেটা অ্যাসিড হতো তাহলে অয়িক অ্যাসিড হতো, অ্যালকোহল হলে অল হতো, এরকম। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে স্পেসিফিকভাবে দেখার মতো কোনো কার্যকরীমূলক নেই। এখানে কি হয়, কার্বন কার্বন একক বন্ধন ছাড়া আর কিছু থাকে না। ঠিক আছে, তার মানে এটার সাফিক্স বা পরপদ হচ্ছে এন, উপপদ হচ্ছে এই দুইটা মিথাইল আর ইথাইল, আর স্টেম বা শব্দমূল হচ্ছে কি 7 কার্বনের। ঠিক আছে, এখন দেখি তোমাদের মধ্যে যদি কেউ এটির নাম পারো কমেন্ট সেকশনে লেখো, লিখলে আমি দেখবো চেক করে সেটি হয় কিনা, কিন্তু আমি ব্যাখ্যায় যাচ্ছি। দেখি কেউ কোনো কিছু বলছে কিনা। যাই হোক, দেখি সবাই ওয়াচিং মেহরাব শিহাব ওয়াচিং। ওকে, আমার প্রশ্ন হচ্ছে এই 1 নম্বর যৌগটির নাম কি সেটি তোমরা কমেন্ট সেকশনে লেখো। যারাই আছো কমেন্ট সেকশনে লেখার চেষ্টা করো। খেয়াল করো, অ্যালকেনের নামকরণ কিংবা যে কোনো জৈব যৌগের নামকরণের জন্য আমরা দুটি জ্যোতিচিহ্ন প্রায় ব্যবহার করে থাকি, একটি হচ্ছে হাইফেন এবং একটি হচ্ছে কমা। এটি নিয়ে অনেক সময় অনেকের মাঝে একটি কনফিউশন তৈরি হয়। আমি বিষয়টিকে ইজি করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে কমা আমরা সাধারণ নিয়মে যেভাবে বসাই জৈব যৌগের নামকরণও তাই হবে। ধরো তুমি যদি 3টি সংখ্যা লেখো যে 4 5 7, তখন আমরা কি করি, আমরা প্রথম দুইটি সংখ্যার পরে কমা দিই। সিমিলারলি এখানেও আমরা তাই করব। তাহলে কমার নিয়ম খুব সিম্পল। হাইফেন কোথায় বসবে, সহজভাবে বললে কমা যেখানে বসবে না সেখানেই হাইফেন বসবে। এখন সেই জায়গাগুলো কি, সেই জায়গাগুলোর মধ্যে হচ্ছে যে যে কোনো পূর্বপদ এবং সংখ্যাগুলোর মাঝখানে হাইফেন বসে সবসময়। সংখ্যা হাইফেন শাখা, পূর্বপদকে আমরা অনেক সময় শাখা বলে থাকি। তাহলে সংখ্যা হাইফেন শাখা, হাইফেন আবার আরেকটি সংখ্যা, হাইফেন আবার আরেকটি শাখা। অর্থাৎ যদি 2টা বা 3টা শাখা থাকে তাহলে সংখ্যা এবং শাখার মাঝখানে হাইফেন, আবার প্রথমটি লেখার পর দ্বিতীয়টির সংখ্যা লেখার পূর্বে আবার হাইফেন। এভাবে তুমি হাইফেনগুলো বসাবে। যেই জায়গায় হাইফেন বসবে না সেটি হচ্ছে তুমি যে শব্দ মূলটি লিখবে সেই শব্দ মূলটির ঠিক আগে যে পূর্বপদ বা শাখা থাকবে তার মাঝখানে শাখা আর হাইফেন বসবে না। অর্থাৎ শব্দ মূল এবং সর্বশেষ পূর্বপদ এই দুইটার মাঝখানে হাইফেন বসে না। আইউপেকের নিয়ম অনুযায়ী এই দুটি একসাথে লিখতে হয়, কিন্তু বিষয়টি হচ্ছে একসাথে লিখলে অনেক সময় একটু দেখতে কেমন যেন দেখায়, আমরা এই জন্য একটু ফাঁকা করে অনেক সময় লিখি, একটা স্পেস দিয়ে লিখি। কিন্তু বাস্তবে কিন্তু নিয়ম হচ্ছে সর্বশেষ পূর্বপদ বা শাখা এবং শব্দগুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না এবং কোনো হাইফেন বসবে না। এই কথাটি মনে রাখতে হবে। ঠিক আছে,
তাহলে এই যৌগটির নাম আমি কমেন্ট সেকশনে দেখতে চাচ্ছিলাম, দেখি কেউ লিখেছে কিনা। আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি যে কেউ এই যৌগটির নাম লিখেছে কিনা। আচ্ছা, একজন লিখেছে 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন। ওকে, শেহাব লিখেছে 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন। ওকে শেহাব, তাহলে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন কথা জিজ্ঞেস করছি। এটি তুমি 3 ইথাইল 5 মিথাইল বলেছো, আমি যদি উল্টাটা বলি যে 5 ইথাইল 3 মিথাইল, সেটি হবে কিনা এই প্রশ্নটির উত্তর দাও। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি। দেখো এটাকে যদি তুমি 1 নম্বর কার্বন ধরো, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমার এখানে শাখাগুলো কোথায় আছে? 3 আর 5 নম্বর পজিশনে। তাহলে 3 আর 5 নম্বর পজিশনে শাখা থাকলে সেই দুটি শাখার যোগফলে হয় 8। আবার তুমি যদি এটাকে 1 নম্বর কার্বন ধরো, 1 2 3 4 5 6 7, তাহলেও 3 আর 5 নম্বর পজিশনে শাখা আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি যেদিক থেকেই ধরো শাখাগুলোর অবস্থানের যোগফল এখানে সমান, অর্থাৎ 8। রুলটা হচ্ছে যে যেই প্রান্ত থেকে গণনা করলে শাখাগুলোর অবস্থানের যোগফল ন্যূনতম হবে সেই প্রান্তের কার্বনকে 1 নম্বর কার্বন ধরতে হবে। কারণ এখানে আমার কি আছে? এখানে আমার দীর্ঘ শিকলের 2টা প্রান্ত আছে। তাহলে 2টা প্রান্ত, যে কোনো একটা প্রান্তকে আমরা কি করতে পারি? 1 নম্বর কার্বন ধরতে পারি। এখন আমি যে উদাহরণটি লিখেছি 2 জায়গাতেই কিন্তু সেম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি 2টিই লিখি। আমি যদি উপরের দিকে লিখি তাহলে হচ্ছে 3 মিথাইল, যেটি আমি প্রথমেই বলেছিলাম যে শাখার অবস্থান এবং শাখার সংক্ষিপ্ত নাম এর মাঝখানে হাইফেন বসবে। আবার দ্বিতীয় শাখার অবস্থান লেখার আগে হাইফেন বসবে। তাহলে দ্বিতীয় শাখা হচ্ছে 5 ইথাইল, তারপরে আর কোনো শাখা নেই। এবার মূল হচ্ছে কত? 7 কার্বনের, 7 কার্বনে হচ্ছে হেপ্ট, আর অ্যালকেনের জন্য এন। তাহলে হেপ্ট হচ্ছে শব্দমূল আর পরপদ হচ্ছে কি? এন। তাহলে হেপ্ট যোগ এন, হেপ্টেন। এখন এই ইথাইল লেখার পরে মূল নিয়ম অনুযায়ী এখানে কোনো স্পেস হবে না, এটাকে আমার এভাবে লিখতে হবে, হেপ্টেন। কিন্তু আমরা অনেক সময় বাঙালিরা লেখার সময় এখানে একটা স্পেস দিয়ে থাকি, তো সেটাকে আমরা অনেকেই সঠিক ধরে থাকি, বা ভুলেও এখানে হাইফেন দেওয়া যাবে না, বি কেয়ারফুল। হাইফেন দিলে ভুল হবে। ঠিক আছে, তাহলে এটি একটি অপশন হতে পারে। আর শিহাব যেটি বলেছে সেই অপশনটি আমি লিখি। ও আচ্ছা, এখানে 3 মিথাইল 5 ইথাইল, সরি, ইংরেজি নামের অ্যালফাবেট অনুযায়ী আবার লিখতে হয়। ইংরেজি নামের অ্যালফাবেট অনুযায়ী লিখলে এটা হবে 5 ইথাইল 3 মিথাইল। কারণ তোমরা জানো যে মিথাইল লিখতে হয় এভাবে এবং ইথাইল লেখা হয় এভাবে। তাহলে ইংরেজি নামের অ্যালফাবেটে ই আগে, তাই আমি এটাকে যদি 1 নম্বর কার্বন ধরি, আগে লিখতে হবে 5 ইথাইল, তারপর হচ্ছে 3 মিথাইল। এবার আমি যদি এইটাকে 1 নম্বর কার্বন ধরি, তাহলে হচ্ছে 3 ইথাইল, তারপর হাইফেন 5 মিথাইল, তারপর হচ্ছে হেপ্টেন। এখন প্রশ্ন হচ্ছে দুইটি কি সঠিক কিনা, নাকি যে কোনো একটি সঠিক? যদি যে কোনো একটি সঠিক হয় তাহলে কোনটি সঠিক সেটিও তোমরা অপশনে লেখো, দেখি কে কি উত্তর দিল। কেউ কি কোনোটা বলেছে? শিহাব বলছে দুইটাই হবে। আচ্ছা জি স্যার, হবে, দুইটাই হবে। ওকে, আর কি কারো কোনো উত্তর আছে কিনা? শিহাব বলেছে দুইটি হবে, যেহেতু দুইটিতেই অবস্থানের যোগফল সমান। আমি লাইভে অবশ্য দুজনকে দেখতে পাচ্ছি। ফাহিম খান ওয়াচিং। ওকে ফাহিম খান, দেখি উত্তর দাও তো, এখানে দুইটি হবে কিনা। জেসমিন ইলা ওয়াচিং। জেসমিন ইলা, তোমার কাছেও প্রশ্ন, দুইটি সঠিক উত্তর হবে কিনা। মুশফিকুর রহমান, ওকে। স্বপ্নীল সাহা, তোমাদের প্রত্যেককে বলছি। নাফিসা, এখানে এ এবং বি দুটি অপশন দেওয়া হয়েছে, দুইটি সঠিক হবে কিনা। শিহাব বলেছে দুইটি সঠিক হবে। আচ্ছা, এখানে একটি সূক্ষ্ম নিয়ম আছে,
দেখো এখানে দ্বিতীয়টি সঠিক হবে, প্রথমটি নয়। আমি আজকে সকালেও বলেছি, এর আগের ক্লাসেও বলেছি যে তোমরা এই জিনিসগুলো অনেকেই জানো, কিন্তু এর মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় আছে যে বিষয়গুলো হয়তো সবাই জানো না। আমি চেষ্টা করব জানার মধ্যেও খুঁটিনাটি কিছু নতুন বিষয় আনার জন্য। যেমন এক্ষেত্রে দ্বিতীয়টি হবে, প্রথমটি নয়। রুলটা হচ্ছে যদি শাখাগুলোর অবস্থানের যোগফল দুই প্রান্ত থেকেই সমান হয়, তাহলে ওই শাখাগুলোর মধ্যে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী যেই শাখাটি আগে আসে, উক্ত শাখাটি যেই প্রান্ত থেকে কাছে হয়। তাহলে ইথাইল মিথাইলের মধ্যে ইথাইল আগে আসে ইংরেজি নামের আদ্যাক্ষর অনুযায়ী, তাই ইথাইলকে আমি এই পাশ থেকে ধরলে 3 নম্বরে আসে, বাট এই পাশ থেকে ধরলে সে 5 নম্বরে আসে। তাহলে সঠিক কোনটা? এই পাশটা। এই পাশ থেকে ধরলে যেহেতু এটা 3 নম্বরে আসে, তার মানে বি নম্বর অপশনটি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, আমার মনে হয় এটি তোমরা অনেকেই জানতে না, নতুন একটি নিয়ম শিখলে। তাহলে নিয়মটি কি দাঁড়ালো যে শাখাগুলোর মধ্যে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শাখাগুলোর মধ্যে ইংরেজি নামের আদ্যাক্ষর অনুযায়ী যে আগে আসবে সে যে প্রান্ত থেকে 1 নম্বরে হয় সেটিই হবে 1 নম্বর কার্বন। এই নিয়মটি কখন প্রযোজ্য? যদি দুই প্রান্ত থেকেই শাখাগুলোর অবস্থানের যোগফল সমান হয়। আর যদি শাখাগুলোর অবস্থানের যোগফল সমান না হয়, কম বেশি হয়, তাহলে তার কোনো কথাই নেই। তখন হচ্ছে যেই পাশ থেকে কম হবে সেই পাশকেই 1 নম্বর ধরতে হবে। ঠিক আছে, আজকে মনে হচ্ছে বোর্ড স্পষ্ট বোঝা যাচ্ছে, রাইট? আজকে অবশ্য বাইরের ওয়েদারটাও বেশ ভালো, আশা করছি তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ। ওকে, এবার আমরা এই উদাহরণটি এবার আমরা মুছে ফেলি, আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণে চলে যাই। জৈব রসায়ন, আজকে আমরা অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করলাম। দেখো এই যে এই উদাহরণটি, এখানে CH3 এটি হচ্ছে একটি মিথাইল গ্রুপ, আর CH2 হচ্ছে মিথিলিন। গত ক্লাসে বলেছিলাম এটি একটি দ্বিযোজী গ্রুপ, এটি হচ্ছে একটি একযোজী গ্রুপ। এখন এখানে ব্রেকেট দিয়ে 3টি মিথাইল লেখা আছে, আর এখানে মিথিলিন লেখা আছে 2টি। তাহলে মিথাইল সবসময় প্রান্তে বসে, তাহলে এখানে যে 3টি মিথাইল আছে এটি এই কার্বনের সাথে প্রান্তে বসতে হবে। এই কার্বনের সাথে প্রান্ততে 3টি বসাতে হলে বামে একটি, উপরে একটি, নিচে একটি বসাতে হবে, রাইট? আর এটি মিথিলিন, তার মানে এটিকে লেখার জন্য কি করতে হবে? এটি পরপর 2 বার লিখতে হবে। আবার এখানে দেখো মিথাইল এবং ইথাইল আছে এই কার্বনের সাথে, ব্রেকেট দিয়ে লেখা। দেখো এগুলো কিন্তু মাঝখানে হলো ব্রেকেট দেওয়া। ব্রেকেট দেওয়া বলতে বোঝানো হচ্ছে যে এটি আসলে প্রান্তে হবে। তাহলে এখানে প্রান্ত কি? উপরে অথবা নিচে। তার মানে যদি কোনো অ্যালকেন এইভাবে লেখা থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? সেই অ্যালকেনের ক্ষেত্রে সেগুলো ডিটেলে লিখতে হবে, লিখে তারপরে নামকরণটা করতে হবে। তো যদি কেউ পারো সে খাতায় লিখে ঝটপট করে আমাকে সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি দেখবো তোমাদেরটা হচ্ছে কিনা। আমি এই মুহূর্তে করে দেখাচ্ছি। তাহলে এটি কি হবে? CH3, তারপর হচ্ছে CH2 2 বার হবে, CH2, তারপরে CH, এখানে নিচে লিখলাম আমি C2H5, আর উপরে লিখলাম CH3, আর এখানে হবে C2H5। এটি হচ্ছে তার ডিটেলে লেখা, ভেঙে লেখা। এইবার আমি কি করব? কার্বন সংখ্যা দেখব। তাহলে আমি যদি এভাবে যাই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো আমার কিন্তু 7-এর চেয়ে বেশি সংখ্যা আমি পাচ্ছি না। আচ্ছা, তাহলে 7-এর চেয়ে যেহেতু বেশি সংখ্যা পাচ্ছি না, তাই আমি এটাকে, যেটা সোজাসুজি আছে সেটাকে আমি দীর্ঘশিকল হিসাবে বিবেচনা করে নেই। কি বলো? কারণ এটা উপরের দিকে গেল একই কথা, বা নিচের দিকে এখানে আসলেও সেম কথাই হবে। আবার এটা যদি এইভাবে নিচের দিকে যেতাম, তাহলেও কিন্তু দীর্ঘশিকল সেম থাকতো। এবার দেখি শাখাগুলোর অবস্থান। আমি যদি এটাকে 1 নম্বর কার্বন ধরি, তাহলে 2 এর মধ্যে 2 বার মিথাইল। খেয়াল করো, যদি কোনো শাখা একটি নির্দিষ্ট কার্বনে 2 বার 3 বার 4 বার থাকে, প্রতিবারের জন্য সংখ্যাটি কাউন্ট করতে হবে। ঠিক আছে, ওকে? তাহলে 2 এর মধ্যে আছে 2 বার, তাহলে 2 বার লিখলাম, 3 4 5,
5 এর মধ্যে আছে একটি মিথাইল একটি ইথাইল, তাহলে এখানে হয় 14। আচ্ছা, এবার যদি এখান থেকে আমি 1 নম্বর কার্বন ধরি, তাহলে 2 এর মধ্যে আছে 2 বার, 3 4 5, 5 এর মধ্যে আছে কয়বার? 2 বার, তাহলে এখানেও 14। মজার বিষয় হচ্ছে এই উদাহরণটির ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা হয়ে গেছে, যে দুই পাশ থেকেই 14 হয়ে গেছে। এখন দেখি আগের উদাহরণটির সাপেক্ষে এই উদাহরণটিতে কি এটি 1 নম্বর কার্বন হবে নাকি এটি 1 নম্বর কার্বন হবে, সেটি হিসাব করে সঠিক উত্তরটিকেও দেওয়ার চেষ্টা করো। আচ্ছা দেখি, নতুন কে আসলো? শাহরিয়ার আসছে। ওকে, শাহরিয়ার আসছে, ভেরি গুড। এখন তাহলে এটির উত্তরটি দেওয়ার চেষ্টা করো যে এই ক্ষেত্রে কি হবে। দেখো, আমার এই পাশ থেকে ইথাইল কাউন্ট করলে এটা 2 নম্বর পজিশনে, বাট এই পাশ থেকে ইথাইল কাউন্ট করলে 1 2 3 4 5 নম্বর পজিশনে। সরি, এই পাশ থেকে হলো 1 2 3 নম্বর পজিশনে। তাহলে যে পাশ থেকে ইংরেজি নামের আদ্যাক্ষরের প্রতিস্থাপকটি বা শাখাটি কাছে হবে সেটিকে 1 নম্বর কার্বন ধরতে হবে, যেহেতু এখানে দুই পাশেই কি আমার 14 হয়ে গিয়েছে সেজন্য। তাহলে এটি হচ্ছে আমার 1 নম্বর কার্বন। এটি তাহলে আমার এখানে কি, ও সরি, আমি না এখানে একটা ভুল করেছি, এটা 2 3, সরি এটা ভুল হয়েছে, এটা 3 হবে, 3 3, কারণ এখানে তো 2টা কার্বন আছে, তাহলে 3 3 6 16। হ্যাঁ, তাহলে এটা তার কনফিউশন নাই, যেহেতু 16 এটা হবে না, 14টাই হবে, তাহলে এটি 1 নম্বর কার্বন। অ্যাকচুয়ালি এখানে C2 লেখা মানে আমাকে এখানে 2টি কার্বন হিসাবে আনতে হবে। তাহলে আমার এটা 1 নম্বর কার্বন। তাহলে মিথাইল আর ইথাইল হচ্ছে প্রতিস্থাপক, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ইথাইল, হাইফেন দিতে হবে, তারপর হাইফেন। এখন দেখো মিথাইল কিন্তু 3 বার আছে। যখন কোনো প্রতিস্থাপক, একই ধরনের প্রতিস্থাপক একের অধিকবার থাকে, তখন আমরা বারবার সেই প্রতিস্থাপকটির নাম বলবো না। আমরা তখন কি করব? আমরা তখন প্রতিস্থাপকটি কোন কোন অবস্থানে আছে সেই সংখ্যাগুলো আগে লিখব। তাহলে দেখো এখানে কোথায় আছে? 2 এ, 1 2, 2 এ কয়বার আছে? 2 বার। আবার 3 4 5 এ, 5 এ আছে 1 বার। খেয়াল করো, 2 এ আছে 1 2 বার, 3 4 5 এ আছে 1 বার। তাহলে 2 2 5, এরপরে হবে মিথাইল। এখন দেখো এই মিথাইলটি আমার কয়বার এসছে? 3 বার। তার মানে এখানে আরেকটি নতুন রুলের কথা জানো, কোনো প্রতিস্থাপক যদি 2 বার আসে তাহলে 2 বার সেই সংখ্যাটি লিখে ডাই লিখতে হবে, 3 বার আসলে ট্রাই লিখতে হবে, 4 বার আসলে ট্রেট্রা লিখতে হবে। তাহলে এখানে হবে 5 ইথাইল হাইফেন 2 2 5, তারপরে কি ট্রাই, 3 বারের জন্য ট্রাই, ট্রাই মিথাইল, তারপরে কি হবে 1 2 3 4 5 6 7, 7 কার্বনের জন্য হবে হেপ্টেন। ঠিক আছে, একটা হাইফেন দিতে পারো। তাহলে 5 হাইফেন ইথাইল হাইফেন 2 2 5 হাইফেন ট্রাই মিথাইল হেপ্টেন। ঠিক আছে, এইভাবে আমার এই নামকরণটি করতে হবে। তাহলে আমরা যে দুইটি নাম দেখলাম, সেই দুইটি নামের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিষয় কভার করেছি অ্যালকেনের নামকরণের জন্য। ওকে, দেখি এটা বুঝতে পেরেছো কিনা। কারো কোনো প্রশ্ন? দেখি শিহাব লিখেছে 3 ইথাইল, 3 কেন? এটা তো 1 নম্বর কার্বন হবে, কারণ এখানে 2 2 3 4 5, এখান থেকে তো হয়ে যায় 3 3 6। হ্যাঁ, এটা তো শিহাবেরটা ভুল হলো, 3 ইথাইল হবে না, এটা আসলে হবে 5 ইথাইল। এটাকে 1 নম্বর কার্বন ধরতে হবে, কারণ এই পাশ থেকে ধরলে সংখ্যাটা কম আসবে। আচ্ছা, 2 ইথাইল, এটা কোনটা লিখেছে সে? ও 2 4 4 ট্রাই মিথাইল হেপ্টেন। না শিহাব, তুমি কি লিখেছো? তোমারটা তো হয় নাই, তোমারটা হয় নাই। ওকে, ঠিক আছে, একটু ভালো করে চেক করে নাও, দেখো নামকরণ হবে এটি 1 2 3 4 5, এই নামকরণটি সঠিক আছে। ঠিক আছে, ওকে। এইবার আমরা আরেকটু জটিল উদাহরণে চলে যাই। আরেকটু জটিল উদাহরণটা দেখো, আমি এখানে নিচে লিখেছি, এটা একটু জটিল উদাহরণ, সচরাচর এই উদাহরণটি আমরা অ্যাভয়েড করে দিই এবং অনেকেই তোমরা এটি জানো না। দেখো এখানে 1 2 3 4 5 6 7 কার্বন,
আমরা যদি এখানে যাই 1 2 3 4 5 6 কার্বন, 1 2 3 4 5 6 কার্বন। তার মানে আমি বুঝতে পারছি এভাবে গেলে 1 2 3 4 5 6 কার্বন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে লংগেস্ট চেইন হচ্ছে কি 7 কার্বনের। দিস ইজ দ্য লংগেস্ট চেইন। ঠিক আছে, আচ্ছা আমি একটু এখানে দাঁড়াই। তাহলে এখানে 7 কার্বনের লংগেস্ট চেইন। তাহলে এটি হচ্ছে শাখা। এখন শাখার মধ্যে খেয়াল করো, শাখা তুমি আসলা এখানে, এখন শাখা থেকে তুমি কোন দিকে যাবা? তোমার তিনটা পথ আছে, সোজা নিচে, অথবা এইদিকে, অথবা এইদিকে। এখন তুমি দেখো, তুমি যদি সোজা নিচে যাও তাহলে এই বামে আর ডানে কি হচ্ছে? আবার দুইটি শাখা তৈরি হচ্ছে। তার মানে শাখার মধ্যে আবার শাখা তৈরি হচ্ছে। আচ্ছা তুমি যদি সোজা নিচে না গিয়ে এইভাবে যাও, এইভাবে, তখন নিচে আর এই যে এই পাশে, দ্যাট ইজ বাম পাশে শাখা তৈরি হচ্ছে। আবার তুমি যদি এইভাবে যাও তাহলে নিচে আর ডান পাশে আরেকটি শাখা তৈরি হচ্ছে। অর্থাৎ এই যৌগটিতে শাখার মধ্যে আবার শাখা তৈরি হয়। তাহলে এটি একটি নতুন বিষয়। শাখার মধ্যে শাখা থাকলে সেটিকে বলা হয় উপশাখা বা প্রশাখা। ঠিক আছে, এই উপশাখা কিংবা প্রশাখার নামকরণের জন্য আইইউপ্যাকের একটি সিস্টেম আছে, আমরা সেটি এখানে দেখছি। দেখো, প্রথমে আমি লিখব 4, কারণ এখান থেকে গেল এটা 4 নম্বরে, এখান থেকে গেল এটা 4 নম্বরে। তাহলে 4 লিখলাম। যে সকল যৌগে শাখার মধ্যে শাখা থাকে তাদের ক্ষেত্রে আমরা এরকম একটা ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট। তাহলে 4 দিয়ে, ধরো আমি নিচেরটাকে সোজাটাকে ধরলাম মূল শাখা, তাহলে আমার কি এইটা এবং এইটা যে গোল করা যে দুইটা, এই দুটো হচ্ছে উপশাখা। তাহলে এই উপশাখাগুলোর নামকরণ হবে শাখার সাপেক্ষে। আবার বলছি, শাখার সাপেক্ষে উপশাখাগুলোর নামকরণ হবে। তাইলে এই উপশাখাগুলো আছে কোথায়? শাখার 1 নম্বর কার্বনে। 1 নম্বর কার্বনে এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে 1,1 ডাইমিথাইল। আর মূল শাখাটার নাম কি? ইথাইল। তার মানে যেসব যৌগের মধ্যে উপশাখা পর্যন্ত থাকবে তাদের ক্ষেত্রে শাখার অবস্থান লিখে হাইফেন দিয়ে ফার্স্ট ব্রেকেট দিতে হবে। ফার্স্ট ব্রেকেটের মধ্যে টোটাল বিষয়টা কভার করতে হবে। অর্থাৎ প্রথমে উপশাখা 1,1 ডাইমিথাইল, তারপরে হচ্ছে শাখা, যার মানে হচ্ছে ইথাইল, ব্রেকেট ক্লোজ। 7 কার্বনের জন্য এটি হচ্ছে কি? হ্যাপটেন। ঠিক আছে, আমার মনে হয় এই নিয়মটি তোমাদের অনেকের কাছেই নতুন, এটি তোমরা অনেকে হয়তো খেয়াল করো নাই। এটি একটু নতুনত্ব আছে, ভালো করে খেয়াল করবে এই বিষয়টি। আচ্ছা, এখন যদি তুমি কালকে আমি যে জিনিসটি দেখিয়েছিলাম গত লেকচারটিতে, তুমি টোটাল এই জিনিসটিকে আমি যদি একটু আলাদা করে লিখি, দেখো এই জিনিসটিকে যদি তুমি একবারে বলতে চাও, অর্থাৎ তুমি যদি উপশাখা সিস্টেমে যেতে না চাও, এইভাবে যদি লিখে জিনিসটি বলতে চাও, প্লিজ গতকালকের লেকচারটি দেখো। গতকালকের লেকচারের শেষের দিকে আছে। এরকম থাকলে সেটা কি বলা হচ্ছে? এটি 1 2 3টি অ্যালকাইল গ্রুপের সাথে এই কার্বনটি সংযুক্ত, তাই এটিকে বলা হচ্ছে টারশিয়ারি। তাহলে টারশিয়ারি বা টার, 4 কার্বনের জন্য কি? বিউটাইল। তাহলে টার বিউটাইল, অর্থাৎ 4 টার বিউটাইল হ্যাপটেন। এটিও কিন্তু এর একটি নামকরণ হতে পারে। গত ক্লাসের শেষের দিকে আমি 4টি বিশেষ শাখার নাম বলেছিলাম। যে বিশেষ শাখার নামগুলো যদিও আগে ব্যবহার করা হতো, বর্তমানে আইইউপ্যাক সিস্টেমও প্রশাখা বা উপশাখা সিস্টেমকে বাতিল করার জন্য, বা প্রশাখা বা উপশাখা সিস্টেম যদি কেউ দিয়ে নামকরণ করতে না চায়, তাহলে ওই 4টি নাম ব্যবহার করতে পারে। সেগুলো কি কি ছিল? আইসো প্রোপাইল, আইসো বিউটাইল, তারপরে ছিল সেকেন্ডারি বিউটাইল বা সেক বিউটাইল, টারশিয়ারি বিউটাইল বা টার বিউটাইল। যেমন এটি হচ্ছে টার বিউটাইল। তাহলে ওইভাবে নামকরণ করলে হবে 4 টার বিউটাইল হ্যাপটেন। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখি কারো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, প্রশ্ন নেই। তাহলে আমরা টোটাল বিষয়টি দেখলাম। এবার আমরা আরেকটু নতুন জিনিসে চলে যাই অ্যালকেনের নামকরণের জন্য। চাক্রিক অ্যালকেন। চাক্রিক অ্যালকেন কোনগুলো? যেমন ধরো এটির নাম কি? এটির নাম হচ্ছে
1 2 3 4 5 6 6 কার্বনের জন্য এটা কি সাইক্লো, তারপরে কি হবে সাইক্লোহেক্সেন। তার মানে চাক্রিক অ্যালকেনের মধ্যে নামের আগে কি হবে সাইক্লো হবে। চাক্রিক বোঝার নিয়ম কি, যেখানে মুক্ত প্রান্ত নেই, তো সহজ কথা সবাই বুঝতেছ। 6 কার্বনের জন্য এটার নাম হবে সাইক্লোহেক্সেন। আচ্ছা যদি এরকম হয় এটার নাম কি হবে সাইক্লোবিউটেন। ঠিক আছে, এখন যদি ধরো এরকম হয় যে চাক্রিকের মধ্যে কি থাকে কোনো প্রতিস্থাপক থাকে, তাহলে যেমন ধরো আমি যদি এখানে একটা সিএল দিয়ে দিই, এটার নাম কি ক্লোরোসাইক্লোহেক্সেন। খেয়াল করো এখানে কিন্তু 1 ক্লোরোসাইক্লোহেক্সেন হবে না, 1 ক্লোরো কিন্তু নয়, কারণ প্রতিস্থাপক তো একটি। তাহলে একটি যখন প্রতিস্থাপক থাকবে তখন সেটার চাক্রিক অ্যালকেনে অবস্থান লিখতে হয় না। তার মানে এটা হচ্ছে ক্লোরো সাইক্লো হেক্সেন। কিন্তু ধরো যদি এরকম হতো, আচ্ছা আমি নতুন উদাহরণ থেকে দেখাই। ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা প্রতিস্থাপক, এখন কোনটাকে 1 নম্বর কার্বন ধরবে, উপরেরটা নাকি নিচেরটা? ভুলটা হচ্ছে চাক্রিক অ্যালকেনের মধ্যে যদি একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে ইংরেজি নামের আদি অক্ষর অনুযায়ী যে আগে আসবে তাকেই 1 নম্বর কার্বন ধরতে হবে। তাহলে ক্লোরো লিখতে সি, ব্রোমো লিখতে বি, তার মানে এটি হচ্ছে 1 নম্বর কার্বন। এটি 1 নম্বর কার্বন হলে এটি 2, এটি 3। কারণ তুমি যদি এইভাবে আসো তাহলে 1 2 3 4 5 হয়ে যায়, 1 আর 5-এর যোগফল 6, অনেক বেশি হয়ে যায়। কিন্তু তুমি যদি এইভাবে আসো তাহলে 1 আর 3-এর যোগফল কত 4। তার মানে যেদিক থেকে কাউন্ট করলে প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগফল কি হবে ন্যূনতম হবে। তাহলে এটার নাম হচ্ছে 1 ব্রোমো ক্লোরো সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনের আগে আর কোনো হাইফেন হবে না, কারণ এটি মূল কি শব্দমূল, সর্বশেষ পূর্বপদ আর শব্দমূলের মাঝখানে হাইফেন বা স্পেস হয় না। সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি চাক্রিক অ্যালকেনের নামকরণ করতে পারি। দেখি সবাই বুঝতে পারছো কিনা? কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। ওকে, তাহলে আমরা চাক্রিক অ্যালকেনের বিষয়টিও দেখলাম। এইবার আমরা নতুন একটি জিনিস দেখব। আচ্ছা, নতুন জিনিসটি এটি তোমরা অনেকেই খেয়াল করনি, এরকম একটি জিনিস আমরা দেখব, সেটি হচ্ছে স্কেলিটন ফর্ম। স্কেলিটন বাংলা হচ্ছে কঙ্কাল। স্কেলিটন স্ট্রাকচার, তার যৌগের স্কেলিটন স্ট্রাকচার। যদি আমি সবাইকে জিজ্ঞেস করি এই যৌগটির নাম কি, সবাই এক বাক্যে বলবে বেনজিন। আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কার্বন কয়টি এবং হাইড্রোজেন কয়টি, সবাই এক বাক্যে বলবে 6টি কার্বন 6টি হাইড্রোজেন। আমার প্রশ্ন হচ্ছে কোথায় কার্বন? যৌগের মধ্যে কোথাও কি আমি কার্বন লিখেছি? কোনো প্রান্তে কি আমি কার্বন লিখেছি? এখানে 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 কোথাও কি আমি কার্বন লিখেছি? আমি তো কোথাও কার্বন লিখি নাই। তাহলে তুমি কেন বলছো যে এখানে C6H6? কোথায় পেলা তুমি এই বিষয়টি? দেখি কেউ একজন বলো কোথায় পেলে যে এখানে কার্বন আছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এখানে তুমি কার্বন আছে কোথায় পেলে দেখি, কেউ একজন বলো। দেখি কারো কোনো মন্তব্য আছে কিনা। আচ্ছা, না, মন্তব্য নেই। ওকে, তাহলে বিষয়টি হচ্ছে যে
আমরা একটা জিনিস অনেকেই খেয়াল করিনি, সেটা হচ্ছে যে আমরা যে বেনজিন বলছি এই স্ট্রাকচারটি দিয়ে এখানে তো আসলে কার্বন বা হাইড্রোজেন নেই। অর্থাৎ জৈব যৌগে যখন কোনো স্ট্রাকচারের মধ্যে কার্বন কিংবা হাইড্রোজেনকে না দেখিয়ে সেই স্ট্রাকচারটি ড্র করা হয় সেটিকে বলা হয় স্কেলিটন স্ট্রাকচার। যে সকল জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেনকে না দেখিয়ে কোনো একটি স্ট্রাকচার ড্র করা হয় সেটি হচ্ছে স্কেলিটন স্ট্রাকচার। এখানে অন্য কোনো হেটারো অ্যাটম থাকলে সেটি দেখানো হবে। ঠিক আছে, কঙ্কাল, অর্থাৎ কঙ্কালটা কি হয়, যেমন ধরো মানুষের কঙ্কাল, সেটার মধ্যে কি তোমার মানে হাড় গোড় ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না, তাহলে এটাও অনেকটা দেখতে ওইরকম কঙ্কালের মতো, তাই এটাকে স্কেলিটন স্ট্রাকচার বলা হচ্ছে। আচ্ছা দেখি কি লিখেছে, মেহরাব লিখেছে স্যার কার্বন কার্বন বন্ধন করেই তো এই চক্র ক্রিয়েট করেছে, তাই আমরা কার্বন ধরে নেই প্রতিটা প্রান্তে। কার্বন ধরে নেই বলতে এটার মূল স্ট্রাকচারটি এসেছে কোথা থেকে সেটি আমি জানতে চাচ্ছিলাম। এটিকে বলা হয় স্কেলিটন স্ট্রাকচার বা কঙ্কাল গঠন। এটি নিয়ে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো তোমরা কখনোই খেয়াল করনি, আমি সেই ধরনের কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি। স্কেলিটন স্ট্রাকচার ড্র করার কিছু রুল আছে, সেই রুলগুলো আমি বলছি একে একে, খেয়াল করো। যদি সেটা চাকরিক গঠন হয় তাহলে দুইটি বাহুর সংযোগ স্থলে, যেমন ধরো এটি একটি বাহু, এটি একটি বাহু, এটি তার সংযোগ স্থল, তাহলে দুইটি বাহুর সংযোগ স্থলে কার্বন বসবে, এটা হচ্ছে একটি রুল। তাহলে আবার এখানে একটি বাহু, এখানে একটি বাহু, তাহলে এটি তার সংযোগ স্থল, এখানে কার্বন বসবে। এই দুটি বাহু, এখানে তার সংযোগ স্থল, কার্বন বসবে, দুইটি বাহু তার সংযোগ স্থল, কার্বন বসবে, কার্বন বসবে, কার্বন বসবে। তাহলে প্রথম রুল হচ্ছে দুইটি বাহুর সংযোগ স্থলে যদি কোনো পরমাণু না থাকে তখন সেখানে কি হবে, কার্বন বসবে। দ্বিতীয় রুল হচ্ছে কার্বনের সাথে তার চতুর্যোজ্যতা ফিল আপ করার জন্য যতটি হাইড্রোজেন দরকার তা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি একটি কার্বন বসাই, তাহলে এখানে কি কার্বনের একটা, দুইটা, তিনটা যোজ্যতা কি আছে, ফিল আপ করা আছে। তার মানে এখানে চতুর্যোজ্যতার জন্য আর একটা হাইড্রোজেন লাগবে। আবার যদি আমি এখানে দেখি, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা যোজ্যতা ফিল আপ আছে, তাহলে হাইড্রোজেন একটা বসবে। এখানেও তাই, 1 2 3, এখানেও কার্বনের 1 2 3, এখানেও কার্বনের 1 2 3, এবং এখানেও কার্বনের 1 2 3। এইভাবে বেনজিনের স্ট্রাকচারটি এসছে। ঠিক আছে, দুই বাহুর সংযোগস্থলে অন্য কোনো অ্যাটম না থাকলে কার্বন বসবে। দ্বিতীয় রুল হচ্ছে কার্বনের সাথে তার চতুর্যোজ্যতা ফিল আপ করার জন্য যতটি হাইড্রোজেন দরকার সেটি বসিয়ে নিতে হবে। আচ্ছা, এখন এটা কি শুধু চাকরিক যৌগের ক্ষেত্রেই হয়? না, দেখো আমি ধরো আমি যদি এইভাবে লিখি, এটিও কিন্তু একটি স্কেলেটন স্ট্রাকচার। তাহলে দুই বাহুর সংযোগস্থল, এখানে কার্বন, দুই বাহুর সংযোগস্থল, এখানে কার্বন, চতুর্যোজ্যতা ফিল আপের জন্য 1 2 3 4, 1 2 3 4 এভাবে বসবে। আর হচ্ছে যে যদি মুক্ত শিকল হয়, মুক্ত শিকলের দুই প্রান্তে অন্য কোনো পরমাণু না থাকলে কার্বন বসবে। তাহলে এখানেও কার্বন বসবে। তাহলে এখানে কি হবে, চতুর্যোজ্যতার জন্য এখানে একটি গিয়েছে, আরো তিনটি বসবে। তার মানে এই যে আমি একটা রেখা টানলাম, এটি আসলে হচ্ছে কি বিউটেন, বিউটেনের সংকেত। আরো মজার কিছু স্ট্রাকচার দেখো, এটা কি হবে দেখি, কে বলতে পারে এটার নাম কি, এটার নাম কি? আমি আরো কয়েকটি যৌগের স্ট্রাকচার এখানে দেখাচ্ছি, দেখি তোমরা কে কে আনসার করতে পারো। আমি এখানে 3টি নাম লিখলাম, আচ্ছা আরো কিছু লিখি। আমি 4টি স্ট্রাকচার এখানে আঁকলাম, কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও যে এই 4টি স্ট্রাকচারের কোনটির নাম কি হবে। দেখি কেউ লিখেছে কিনা, তাই আমরা কার্বন ধরে নেই প্রতিটা প্রান্তে, এইটা মনে হলো আর কি। দেখি এখানে বলো যে আমার যে 4টি স্ট্রাকচার রেখেছি এই 4টি স্ট্রাকচারের
অ্যাকচুয়াল নামটি কি হবে আইউপ্যাক সিস্টেমে, দেখি কে বলতে পারে। যদি তোমরা প্রথম এই দুইটি বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো পারার কথা। দেখি কেউ পারে কিনা। ওকে, আমি একটু দেখি কমেন্টে কেউ কমেন্ট করছে কিনা। না, এখন পর্যন্ত কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, প্রথমটি হচ্ছে এখানে দুইটি বাহু আছে, তাইলে আমার দুই বাহুর সংযোগস্থল ছিল এই প্রথম দুইটি উদাহরণে, এখানে কোনো সংযোগস্থলের বিষয় নাই, তাহলে দ্বিতীয় রুলে যাবে। দ্বিতীয় রুলটি কি ছিল, যে মুক্ত শিকলের দুই প্রান্তে অন্য কোনো পরমাণু না থাকলে কার্বন বসবে, তাহলে কার্বন। আর কার্বনের চতুর্যোজ্যতার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বসাতে হবে, তাহলে হাইড্রোজেন এখানে দুইটা ছিল, এখানে দুইটা বসবে। তার মানে এটা কি ছিল, এটা ছিল ইথিলিন। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো দুই প্রান্তে কার্বন বসবে। আচ্ছা, আমি একটু মুছে দেখি তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে দুই প্রান্তে আমার কার্বন বসবে, কার্বনের চতুর্যোজ্যতার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বসানো। আচ্ছা, এখন এইখানে যে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডের এই জায়গাগুলোতেও কিন্তু কি আছে, একটা বিরতি আছে, তার মানে এখানেও কার্বন বসাতে হবে। তার মানে যদি পাই বন্ধন থাকে তাহলে পাই বন্ধনের দুইটা প্রান্তের মধ্যেও কিন্তু কি হবে, পাই বন্ধনের শুরু এবং পাই বন্ধনের শেষ ওই দুই প্রান্তের মধ্যেও কার্বন বসবে। তার মানে এই যৌগটি হচ্ছে কি, বিউটাইন 2। সিমিলারলি দেখো, এই যে এখানে ট্রিপল বন্ড আছে, এটা একটা প্রান্ত, আর এই ট্রিপল বন্ডের এটা আরেকটা প্রান্ত, আর এটা হচ্ছে আগের নিয়ম যে মুক্ত শিকলের প্রান্ত। তার মানে এই যৌগটা হচ্ছে CH3, এখানে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে কি প্রোপাইন। ঠিক আছে, বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং, তাই না? যে বুঝলে খুবই সহজ স্কেলিটন স্ট্রাকচার আঁকার জন্য। আমার মনে হয় তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার 4 নম্বরটা দেখো, তাই এখানে হবে কার্বন, দুই বাহুর সংযোগস্থল হবে কার্বন, কার্বনের চতুর্যোজ্যতার জন্য এখানে 3টা হাইড্রোজেন, আর এখানে দরকার কয়টা হাইড্রোজেন, 1 2 3 4। তার মানে এটা হচ্ছে CH3CHO, তার মানে এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, তাহলে খুবই মজার জিনিস, তাই না? তাহলে এখন থেকে বলো এইটার নাম কি? এইটার নাম কি? আমি নিচে আরো দুটি স্ট্রাকচার ড্র করলাম, তোমরা এগুলোর নাম কি হবে বলার চেষ্টা করো, দেখি কেউ পারে কিনা। 1 নাম্বারটা হচ্ছে ইথিন। সাইমন, ঠিক আছে, থ্যাংক ইউ সাইমন, তোমাকে 1 নাম্বারটা পেরেছো। ঠিক আছে, আমি এখন যে দুইটা দিয়েছি এই দুইটার নাম কি হবে দেখি, এই দুইটা বলার চেষ্টা করো। আচ্ছা, আমি আরো আঁকি দেখি। এখানে আমি আবার এই দুইটা দিলাম, এই আরেকটা দিলাম 3, দেখি কয়জন বলতে পারে। এই আরেকটি দিলাম, তোমরা আবার এটাকে মাছ ভেবো না, এটা কিন্তু মাছ নয়, এটা একটি স্ট্রাকচার, দেখি পারো কিনা। তাহলে আমি 5টি স্ট্রাকচার ড্র করলাম স্কেলিটন ফর্মে। তোমাদের কাছে দ্রুত উত্তর আশা করছি, তোমরা নাম্বারিং করে বলে দাও কোনটি নাম কি হবে, দেখি কয়জনে সেটা বলতে পারো। একটি কথা মনে রাখবা, হেটারো অ্যাটম যদি থাকে সেটি অবশ্যই দেখাতে হবে। স্কেলিটন স্ট্রাকচারে শুধু কার্বন আর হাইড্রোজেন দেখানো হয় না, কিন্তু যদি হেটারো কোনো অ্যাটম অর্থাৎ কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকে সেটি অবশ্যই সেখানে দেখাতে হবে। তাহলে আমি আরেকটি লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, এই আরেকটি লিখলাম। দেখো এখানে ক্লোরিন হেটারো অ্যাটম ছিল, তাই আমি এটা এখানে লিখে দিয়েছি। বাট হেটারো অ্যাটম না থাকলে, যদি কোনো কিছু না থাকে তখন কার্বন বসবে। দেখি কেউ উত্তর দিতে পারছে কিনা। আমি যে স্ট্রাকচারগুলো এঁকেছি সেগুলোর নাম কি হবে? কেউ এখনো উত্তর দিতে পারে নাই মনে হচ্ছে। 2 নাম্বারটা হচ্ছে সাইমন বলেছে, 2 নাম্বারটা 2 প্রোপানেল।
টু প্রোপানেল। আচ্ছা আমরা একটু দেখি, CH3, কারণ এই যে প্রান্তে কার্বন বসবে আর কার্বনের চতুর্থ জোড়ার জন্য এখানে আরো 3টে হাইড্রোজেন লাগবে, 1 আর 3টে হাইড্রোজেন 4। তাহলে এটা আর এখানে কি বসবে, দুই বাহুর সংযোগস্থলে কার্বন। তাহলে এই কার্বনের 1 2 3 4, তার মানে CH3CO CH3। তাহলে এটা 2 প্রোপানেল। সাইমন দুঃখিত, তোমার উত্তরটি সঠিক হয়নি, এটা হচ্ছে প্রোপানন, CH3COCH3। যাই হোক, তারপরেও অসংখ্য ধন্যবাদ যে তুমি ট্রাই করেছো। ওকে, এইবার 1 নাম্বারটা কি হবে, এখানে 6টি স্ট্রাকচার আছে, আমি অন্যদের কাছ থেকে উত্তর আশা করছি। দেখি 1 নাম্বারটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন। ওকে, দেখি হয়েছে কিনা। তাহলে এখানে CH3, এখানেও CH3, এখানেও CH3, প্রান্তগুলোতে কার্বন, চতুর্যোজতার জন্য 3টি করে হাইড্রোজেন। আর এখানে কি C, এখানে হবে H, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে দীর্ঘ শিকল, তাহলে 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন, ভেরি গুড সাইমন, তোমার উত্তর সঠিক হয়েছে। 2 মিথাইল প্রোপেন হচ্ছে 1 নাম্বারটি। ওকে, এইবার 3 নাম্বারটি অ্যারো চিহ্নের মতো যেটি দেখা যাচ্ছে, আর 4 নাম্বারটি হচ্ছে ইলিশ মাছের মতো দেখা যাচ্ছে। এই ইলিশ মাছ এবং অ্যারো চিহ্নের সংকেত কি হবে, দেখি কে পারে। হ্যাঁ, এখন এটি বলো, তারপরে হচ্ছে 4 নাম্বারটি বলবে। সরি স্যার, একটু মিস্টেক। কোনটা মিস্টেক, প্রথমটা আর 2 নাম্বারটা? ওকে, সমস্যা নেই, মিস্টেক হয়েছে। এবার তোমরা ট্রাই করো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি হবে, একটু তাড়াতাড়ি করো, তাহলে আমার সামনের দিকে অগ্রসর হতে সুবিধা হবে। দেখো, জিনিসগুলো খুবই সহজ যদি বুঝো। এতদিন তোমরা বেনজিন পড়ে এসছো, কিন্তু বেনজিনের আসলে কোন রুল অনুযায়ী বেনজিনটা হয় সেটি তোমরা অনেকেই জানতে না, নিশ্চয়ই এখন তোমরা সেটা বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে, আচ্ছা 1 2 3 5 6 7, 7 কার্বন হবে, 7 কার্বন হবে। আর প্রয়োজনীয় সংখ্যক কি হাইড্রোজেনগুলো দিয়ে দিতে হবে। তাহলে এটা হবে CH2 সবগুলোর সাথে H2 হবে, রাইট? তার মানে এটা হচ্ছে কি সাইক্লো হ্যাপটেন। আচ্ছা, ইলিশ মাছেরটা কি হবে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন, কার্বন। তাহলে 1 2 3 4 5, 5 কার্বন। তাহলে 5 কার্বনে প্রয়োজনীয় হাইড্রোজেনগুলো দিয়ে দিতে হবে। CH2, এখানে 1 2 3 4, কোনো হাইড্রোজেন বসবে না। আর এটার ক্ষেত্রে 1 2, ক্ষেত্রে CH2, এটার ক্ষেত্রে 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে দেখো 1 2 3 4 5টা কার্বন হয়েছে। এখন এইটার মধ্যে একটু বৈচিত্র্যতা আছে, এখানে আসলে চক্র 2টা, এখানে একটা চক্র, আবার এখানে একটা চক্র। তার মানে এই চক্রটা কিন্তু, এইগুলাতে কিন্তু একটা চক্র ছিল, বাট এইটাতে হচ্ছে 2টা চক্র আছে। এটা একটু জটিল হয়ে যাচ্ছে, এটা আসলে তোমাদের না শিখলেও হবে, এটার মধ্যে একটু জটিলতা আছে, এটা স্পাইরো যৌগ বলা হয়। যাই হোক, আমি সরি প্রথমে খেয়াল করি নেই যে এটা আসলে 2টা চক্র হয়ে যাচ্ছে। দেখো, এই যে এখানে একটা চক্র হয়ে গেছে, কারণ এখানে দেখো এইটা আমি যে এ এঁকেছি, এটাই একটি চক্র। আবার তোমার এই পাশে এইটা ধরো, আমি যদি এইভাবেও আঁকি, সেম জিনিস, এই যে এই বাহুটা এই বাহুটা এই, তাহলে এখানে যেহেতু চক্র 2টা হয়ে গিয়েছে, তাই এই যৌগটার আসলে নাম হচ্ছে স্পাইরো। সরি, স্পাইরো তোমাদের সিলেবাসে নেই, তাই আপাতত এটা না শিখলেও হবে। আর তুমি যদি নর্মালভাবে মনে রাখতে চাও, তাহলে 1 2 3 4 5, 5 কার্বন, সাইক্লোপেন্টেন। আসলে সাইক্লোপেন্টেন বলা ঠিক হবে না, নর্মাল হয়ে তুমি সেটা মনে রাখতে চাইলে রাখতে পারো। এটার ক্ষেত্রে এটি হচ্ছে আসলে সাইক্লোপেন্টেন। ঠিক আছে, সাইক্লোপেন্টেন। ওকে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে সি, আর এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড।
ঠিক আছে, এখানে কিন্তু আর কার্বন বসবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটি করছিলাম সেটি হচ্ছে যে আমরা সাধারণ অ্যালকেনের নামকরণগুলো দেখেছি আইউপ্যাক সিস্টেমে এবং চাকরিক অ্যালকেন দেখেছি, এবং পরবর্তীতে আমরা যেটি করলাম যে কিছু স্কেলেটন স্ট্রাকচারও দেখলাম। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।